বুঝতে পারছেন ডক্টর ইউনূস এই সময়ে রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে বড় যে স্টেপটা নিয়েছেন সেটা নিয়েই উনি সবচেয়ে বেশি বেকায়দায় পড়ে গেছেন। উনি আওয়ামী লীগকে ব্যান করে ঠিক করেননি, কেউ তো প্রতিবাদ করছে না, একটা বিরাট কাজ আমি করে ফেললাম, হাসনাত আব্দুল্লাহর হুমকিতে টলমল হয়ে এই সিদ্ধান্ত নিয়ে নিলাম। সেই পশ্চিমা বিশ্ব এবং পশ্চিমা মিডিয়া তাদের কথাবার্তা শুনে এখন যেন মনে হচ্ছে তারা ডক্টর ইউনূসের বিপক্ষে কথা বলছে। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ প্রায় 1 বছর কিন্তু হতে চলেছে, 11 মাস তো হয়ে গেল। এরই মধ্যে তাদের পারফরমেন্স নিয়ে সারা দুনিয়ায় এখন নানা ধরনের আলোচনা হচ্ছে, চুলচেরা বিশ্লেষণ হচ্ছে। কেমন করছে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকার? পশ্চিমা বিশ্বে, যে বিশ্বের উপর সবচেয়ে বেশি নির্ভর করতেন ডক্টর ইউনূস নিজে, যতবার উনি আওয়ামী লীগ সরকারের সঙ্গে বিরোধী জড়িয়েছেন, অথবা বলা যায় আওয়ামী লীগ সরকার অথবা শেখ হাসিনা সরকার জড়িয়েছে ডক্টর ইউনূসের সঙ্গে বিরোধে, ততবার কিন্তু ডক্টর ইউনূসের পক্ষে দাঁড়িয়েছে পশ্চিমা বিশ্ব, পশ্চিমা মিডিয়া। সেই পশ্চিমা বিশ্ব এবং পশ্চিমা মিডিয়া তাদের কথাবার্তা শুনে এখন যেন মনে হচ্ছে তারা ডক্টর ইউনূসের বিপক্ষে কথা বলছে। এই পরিবর্তনটাকে ডক্টর ইউনূস কিভাবে গ্রহণ করবেন? উনি কি এই সমস্ত ব্যাপারে সচেতন আছেন? কিছুদিন আগে উনি লন্ডন সফরে গিয়েছিলেন, অনেকের সঙ্গে দেখা করেছেন, অনেকের সঙ্গে দেখা করতে চেয়েছেন কিন্তু পারেননি। কোথাও সম্মানিত হয়েছেন, কোথাও কিঞ্চিত অপমানিত হয়েছেন। ইন্টারভিউ করেছেন একাধিক, নানা জনের নানা কথা। এই সময় উনি ইকোনমিস্টকে একটা ইন্টারভিউ দিয়েছিলেন। সেই দ্য ইকোনমিস্টে দুদিন আগে তারা এই বাংলাদেশের প্রসঙ্গ নিয়ে তাদের একটা রিপোর্ট প্রকাশ করেছে, যে আনব্যান দ্য আওয়ামী লীগ, মানে আওয়ামী লীগকে ব্যান না করা, এই ছিল শিরোনাম। আর এটাই যখন অনলাইনে প্রচারিত হয়েছে, সেখানে লেখা হয়েছে ব্যানিং দ্য অপোজিশন ইজ নো ওয়ে টু রিভাইভ বাংলাদেশ ডেমোক্রেসি, মানে বাংলাদেশের যে গণতন্ত্র সেটাকে ফিরিয়ে আনার ক্ষেত্রে বিরোধী দলকে ব্যান করা কোনো পথ হতে পারে না। উনি আওয়ামী লীগকে ব্যান করে ঠিক করেননি। হয়তো বলবেন আওয়ামী লীগকে তো ব্যান করা হয়নি, হ্যাঁ ব্যান করা হয়নি, কিন্তু আওয়ামী লীগের কর্মকাণ্ডকে, রাজনৈতিক কর্মকাণ্ডকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে যতদিন পর্যন্ত না বিচার হয়। তো বিচার তো কাল কি হচ্ছে না, এই বিচার হতে যদি 5 বছর লাগে, 5 বছর আওয়ামী লীগ কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবে না। আর আপনি যতই বলেন না কেন, যত যাই বলেন না কেন, আপনি প্রমাণ করতে পারবেন না যে এই সিদ্ধান্তটা, এই যে আওয়ামী লীগকে রাজনীতি করতে না দেওয়ার সিদ্ধান্তটা, এটাকে খুবই গণতান্ত্রিক সিদ্ধান্ত বলা যাবে। এটা প্রমাণ করা কঠিন, সম্ভব না, ইম্পসিবল। এটা জাস্ট গায়ের জোরে আমি বলবো। আপনি হয়তো বলবেন এটা আইনের মাধ্যমে, আইন মানে একটা কালো আইনের মাধ্যমে, একটা নির্বাহী আদেশে একটা কালো আইনের মাধ্যমে এই কাজটা আপনারা করেছেন। এই যে গায়ের জোরে একটা সিদ্ধান্ত নেওয়া, আমি শুরু থেকেই কিন্তু বলে এসেছিলাম যে এই কাজটা এই সরকারের জন্য বুমেরাং হয়ে যাবে। তখন বিএনপি একটা খুব অদ্ভুত ভূমিকা পালন করেছে। বিএনপি মুখে মুখে বলেছে তারা কোনো দলের নিষিদ্ধ চায় না। যখন এই ঘটনাটা ঘটেছে, যখন সরকার এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে, তখন তারা কিন্তু কোনো প্রতিবাদও করেনি। সরকার ভেবেছে কেউ তো প্রতিবাদ করছে না, একটা বিরাট কাজ আমি করে ফেললাম, হাসনাত আব্দুল্লাহর হুমকিতে টলমল হয়ে এই সিদ্ধান্ত নিয়ে নিলাম। ঈদের আনন্দ সবাই অনুভব করলেন। নেট রেজাল্ট কি? নেট রেজাল্ট হলো বিদেশের মাটিতে অথবা বিদেশি মিডিয়াগুলোর কাছে এই সরকারের এই কর্মকাণ্ডকে তারা প্রশ্নের মুখে তুলে দিল, এবং বিদেশি মিডিয়াগুলো এটা সমালোচনা করল, এবং যারা বলেছে এই কাজটা তারা ঠিক করেনি। যে রাজনৈতিক ঐকমত্য গঠন করার কথা ছিল, শেখ হাসিনা সরকারের পতনের পর দেশটাকে সামনের দিকে অগ্রসর করে নেওয়ার জন্য যে যে পদক্ষেপগুলো নেওয়া উচিত ছিল, সেই সব পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধার যে কাজটা, সেই কাজটা হলো এই একটা রাজনৈতিক দলকে, তার রাজনৈতিক কর্মকাণ্ডকে নিষিদ্ধ ঘোষণা করা। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গণতন্ত্র পুনর্গঠনে প্রতিশ্রুতির সঙ্গে সাংঘর্ষিক।
মানে এই সরকার যে গণতান্ত্রিক পুনর্গঠনের যে প্রতিশ্রুতি দিয়েছে তার সঙ্গে এই সিদ্ধান্তটা সাংঘর্ষিক। বিতর্কিত সন্ত্রাস বিরোধী আইন সংশোধনের মাধ্যমে জারি করা নিষেধাজ্ঞা আইনি ও নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ। এটি সেই পুরনো রাজনৈতিক প্রতিশোধের চক্রকে আবার জাগিয়ে তুলতে পারে এবং সেই পদ্ধতিটা আমরা প্রয়োগ করতে দেখেছি আওয়ামী লীগ সরকারকে, আওয়ামী লীগকে। সেটাই আবার এরা করছে আওয়ামী লীগের বিরুদ্ধে। তারপর তারা আরো লিখেছে, এখনো ব্যাপক জনসমর্থন থাকায় বাংলাদেশের বর্তমান সরকারের উচিত আওয়ামী লীগের ওপর থেকে বিধিনিষেধ প্রত্যাহার করে তাদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ করে দেওয়া। ইকোনমিস্টের নিবন্ধন, এই যে নিবন্ধন তারা লিখেছে, এই নিবন্ধনকে আপনি উড়িয়ে দেবেন কিভাবে? এখন কি আপনি বলবেন যেটা আগে বিএনপির ব্যাপারে বলা হতো, আওয়ামী লীগ বলতো, বিএনপির পক্ষে কিছু গেলে আওয়ামী লীগ বলতো এটা বিএনপির লোকজন, জামাতের লোকজন টাকা দিয়ে করিয়েছে। এখন কি আবার এই সরকার বলবে এটা আওয়ামী লীগ টাকা দিয়ে করিয়েছে? আমরা একটা অদ্ভুত মানসিকতা, অদ্ভুত আচরণ আমাদের সরকারগুলির মধ্যে দেখি। আমাদের সরকারগুলো সবসময় আমি দেখেছি যে যখনই নিজেদের বিপক্ষে যায় তখনই সেখানে যারা বিরোধী দলের ষড়যন্ত্র খুঁজে পায়। এখন ইকোনমিস্টকে সেই ষড়যন্ত্রের মধ্যে ঢুকে গেল কিনা এটা ডক্টর ইউনূস নিজে ভালো বলতে পারবেন। আমি কৌশলগত কারণে একটা চোর পরিবারের নাম বলবো না, কিন্তু এই পরিবারের সবাই চোর। আমি যার নাম বলছি সে অনেকবার এমপি ছিল, তার ছেলে এমপি, মানে একই সঙ্গে একই পার্লামেন্টে বাপও এমপি, ছেলেও এমপি, ভাইও এমপি। এরপরে তার জামাইও এমপি ছিল, তারপরে তার বিয়েও এমপি ছিল, মন্ত্রী ছিল, তার আত্মীয় স্বজন সবাই এরকম মন্ত্রী এমপি। কিন্তু যেখানে যেখানে তার আত্মীয় স্বজন, এই বললাম সবাই চোর, কেউ বড় চোর, কেউ ছোট চোর, কেউ ডাকাত। এবং একই সঙ্গে সঙ্গে এদের বিরুদ্ধে চোরটামির অভিযোগ আছে, মানে তাদের চরিত্র ভালো না। চোর এবং চোরটা দুটো একসঙ্গে। তো এরকম একটা চোর পরিবার আমেরিকাতে আছে, আমেরিকাতে আশ্রয় নিয়েছে এই বিপদের এই সময়টিতে। এখন একজন আওয়ামী লীগের সমর্থক আমাকে মাঝে মাঝে টেলিফোন করেন এবং তিনি বলেন যে, রনি ভাই, বহুদিন ধরে আমেরিকাতে আছি। ভদ্রলোকের বয়স 52-53 বছর। বহুদিন ধরে আমেরিকায় আছি, সকাল থেকে রাত অবধি 10 ঘন্টা, 12 ঘন্টা, 11 ঘন্টা পরিশ্রম করি। দুটো ডাল ভাত অর্জন করতে যান বের হয়ে যায়। একটা বাড়ি করেছি, একটা গাড়ি করেছি, এটা লোন দিতে দিতে মানে ঘুম হারাম। আমেরিকার যারা পরিশ্রম করেন তাদের জীবন তো আসলে খুব কঠিন একটা জীবন। তো বলুন যে এগুলো করি, তার সঙ্গে সঙ্গে আবার আওয়ামী লীগ করি মনের আনন্দে, আদর্শী। কিন্তু আওয়ামী লীগ থেকে আমেরিকাতে থাকি, এখানে আমাদের কাছে পাওয়ারও নেই, চাওয়ারও নেই, কিন্তু দল করি। তো বললো যে এই যে আমেরিকাতে আমি যেখানে আছি, আমার পাশে সবচেয়ে দামি একটা বাড়ি, এরকম একটা এই সোর ফ্যামিলি, একটা ফ্যামিলির নাম বললো, এই বাপ বেটা এসে এখানে আছে। তো এরা এখানে রোলস রয়েস গাড়িতে চড়ে, বাপেরও রোলস রয়েস গাড়ি, ছেলেরও রোলস রয়েস গাড়ি। আর এই বাপ বেটা চোর এই রোলস রয়েস গাড়িতে করে তারা মসজিদে যায় নামাজ পড়ার জন্য। আমরা যারা দেখি, লজ্জায় আমাদের একবার মনে হয় থাপ্পড়াইয়া গাল ফাটাই ফেলি, কিন্তু পারি না। দ্বিতীয়ত, এরা এই যে রোলস রয়েস গাড়িতে আসে, এদের কোনো লজ্জা শরম নাই। ওরা যে রোলস রয়েস গাড়িতে আসে এটা দেখে আমরা লজ্জায় মরে যাই, যেহেতু আমরা ওখানে কমিউনিটিতে সবাই আমাদেরকে আওয়ামী লীগ হিসাবে জানে। ওখানে জামাতের লোক আছে, তারপরে বিএনপির লোক আছে, অন্যান্য দলের লোক আছে। তো আমাদেরকে খোটা দেয় যে এই দেখো তোমাদের চোর ফ্যামিলি বা চোরে আসছে, ওই দেখো ওই বাড়িতে থাকে চোরের বাড়ি, ওই দেখো চোর রোলস রয়েস গাড়িতে করে আসে। তো ওদের এই সকল কথাবার্তা আমি যখন শুনি, প্রতিপক্ষের কথাবার্তা শুনি, লজ্জায় মানে মাথা নুয়ে থাকি। কিন্তু ওই চোরের দল তারা হাসি মুখে আসে, ওই রোলস রয়েস গাড়ি থেকে হাসি মুখে নামে, তারপর বিভিন্ন মানুষের সঙ্গে বেহায়ের মতো তারা হাসি মুখে কথা বলে যে এদের এত বেহায়াপনা কোত্থেকে আসলো। তো তিনি এই কথা অনেকক্ষণ ধরে বলছিলেন এবং আমি যখন তার কথা শুনছিলাম, বিশ্বাস করেন আমার এত খারাপ লাগছিল, বিকজ ওই চোর ফ্যামিলিটাকে আমি চিনি, খুব ঘনিষ্ঠভাবে চিনি। আমি তো বললাম যে আপনারাও একটু চিন্তা করলে বুঝতে পারবেন যে কারা, যে ফ্যামিলিতে সবাই চোর, সবাই মানে তাদের চারিত্রিক কিছু অবলম্বন রয়েছে এবং তারা রাজনীতি তাদের ব্যবসা। তারা জনগণের টাকা মারছে,
তারা অনেক বড় বড় মানুষের টাকা মেরেছে। তারপরে তারা এখনো মানে যাকে বলে এদের মানে কি বলবো, ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সব জায়গাতে তারা এই চোরতন্ত্র প্রতিষ্ঠা করেছে। এবং আগামী দিনে যদি এই সকল চোরেরা আবার আওয়ামী লীগের নেতৃত্বে ফিরে আসে, আবার তারা এমপি হয়, আবার তারা মন্ত্রী হয়, আবার তারা নতুন করে সেই রোলস রয়েস গাড়ি কিনে, অর্থাৎ এই যে এখন চোরেরা যে টাকা আমেরিকাতে পাচার করেছে, ইংল্যান্ডে পাচার করেছে, তারা তো 2 হাতে খরচ করছে। ওই লোক বলছিল, আমি বললাম যে তারা করে কি ওখানে? বলে কিছু করে না, এরা শুধু সারাদিন এই মার্কেটে ঘুরে, বাপ বেটা একসাথে মার্কেটে ঘুরে। তো এই যে মার্কেটে ঘুরে তাদের যে চুরির যে অর্থ, সে অর্থ তারা পাচার করছে, খরচ করছে, এক দেশ থেকে আর এক দেশে নিচ্ছে। আবার এই বাংলাদেশ থেকে প্রতিনিয়তই তারা এই টাকাগুলো বিদেশে নিয়ে যাচ্ছে। এই যে চোরতন্ত্র, এই চোরতন্ত্র আওয়ামী লীগের মধ্যে যে ছিল, সেটা শুধু আমেরিকা নয়, এটা এখন চোরের গ্রুপ ভারতে আছে, চোরের গ্রুপ দুবাইতে আছে, চোরের গ্রুপ সিঙ্গাপুরে আছে। এবং এগুলো আওয়ামী লীগের লোকজন কিন্তু পছন্দ করছেন না। এবং আপনি দেখবেন যে এদের এই বাড়াবাড়ির কারণে ইতিমধ্যে ধরেন অনেক জায়গাতে চোরদের সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে, অনেক জায়গাতে রাষ্ট্রযন্ত্র, বিদেশের রাষ্ট্রযন্ত্র তাদেরকে টার্গেট করে মামলায় ফাঁসিয়ে ফেলেছে। এবং অনেকে সেই যে অনেক দেশ থেকে পালিয়ে তৃতীয় কোনো দেশে চলে গেছে, চতুর্থ কোনো দেশে চলে গেছে। অনেক চোরের যে বাড়িতে দালান উঠে না, তাও প্রমাণ হয়ে গেছে, অর্থাৎ চুরির টাকা অনেকের শেষ হয়ে গেছে। এবং তারা সেই এই গত 10 মাসই তাদের যে 10 বছরের যে চুরির অর্থ, এটা শেষ হয়ে এখন অনেকে হাহাকার করছে, এই অবস্থা হয়ে গেছে। কিন্তু তারপরেও তাদের ভিতরে কোনো অনুশোচনা নেই, তাদের মধ্যে কোনো লজ্জাবোধ নেই, তারা বেহায়ের মতো তারা ঘুরে বেড়াচ্ছে। এবং আগামীর যে পরিশুদ্ধ আওয়ামী লীগ, সেই পরিশুদ্ধ আওয়ামী লীগ আবার নতুন করে তারা ঢোকার জন্য, তাদের কর্তৃত্ব বজায় রাখার জন্য তারা সেই তৎপরতা চালিয়ে যাচ্ছে।